হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে জলাভূমির সংরক্ষণ, যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়েটল্যান্ড কনজারভেশন। ঠিক আছে, খুবই ভালো একটা ইম্পর্টেন্ট টপিক। এই টপিক থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। অর্থাৎ এর আগের দিন অর্থাৎ গতকালকে আমরা কিন্তু এই টপিকের ওপরে এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম। তো অনেকে কিন্তু খুবই সুন্দর আনসার করেছো, অনেকে ভালো মক টেস্ট দিয়ে অনেক নাম্বারটা ভালো পেয়েছো। তো আজকে আমরা এই টপিকের উপর ফুল কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করবো, একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসে। ওকে, তো প্রত্যেকে কিন্তু যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো রেগুলার ক্লাস দেখার জন্য। চ্যানেলের পাশে যে দেখবে বেল আইকন রয়েছে অবশ্যই সেটা ক্লিক করে রাখো, তাহলে নোটিফিকেশন সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছিয়ে যাবে। ওকে, চলো তাহলে দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি যেরকম ভাবে পরীক্ষার প্রশ্নগুলো আছে সেইভাবে বুঝিয়ে দেবো। বলছে পৃথিবীর সব থেকে উৎপাদনক্ষম বাস্তুতন্ত্র হলো জলাভূমি। তাহলে যদি পরীক্ষা তোমাদের এই প্রশ্নটা আসে, পৃথিবীর মধ্যে সব থেকে প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ মানে কি, উৎপাদন ক্ষমতা, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন এরকম আসে যে কোন বাস্তুতন্ত্রের উৎপাদন ক্ষমতা সব থেকে বেশি, তাহলে কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার বলো? একদম, তাহলে উৎপাদন ক্ষমতা সব থেকে বেশি কার, সেটা হবে আমাদের জলাভূমি। তাহলে জলাভূমির উৎপাদন ক্ষমতা হচ্ছে সব থেকে বেশি। ওকে, তাহলে জলাভূমি হবে। এছাড়াও দেখো জলাভূমিকে কি বলা হয়, জলাভূমিকে বলা হয় স্থায়ী, কি বলা হয়, জলাভূমিকে বলা হয় স্থায়ী ইকোসিস্টেম। এই পয়েন্টটা ভালো করে মাথায় রেখো। তাহলে জলাভূমিকে কি বলা হয়, জলাভূমিকে বলা হয় পার্মানেন্ট, ঠিক আছে, বা স্থায়ী, স্থায়ী বাস্তুতন্ত্র। এই পয়েন্টটা ভালো করে মনে রাখতে হবে। ক্লিয়ার? আর তার সঙ্গে যেটা মাথায় রাখবো, বাস্তুতন্ত্রে জলাভূমির ভূমিকা কিন্তু মানুষের বৃক্ষর মতো। তাহলে এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসে যে মানে প্রকৃতির বা এনভায়রনমেন্টের কিডনি কাকে বলা হয়, বা প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়, প্রকৃতির বৃক্ষ বলা হয় কাকে, সেটা আমরা জানি জলাভূমিকে। তাহলে জলাভূমিকে আমাদের প্রকৃতি বা আমাদের এনভায়রনমেন্টের যে বৃক্ষ বা কিডনি বা আমরা বলতে পারি নেফ্রন, তাহলে প্রকৃতির বৃক্ষ যদি বলে তবে আনসার হবে জলাভূমি। যদি বলে যে প্রকৃতির নেফ্রন কাকে বলে সেটা হবে জলাভূমি। আবার যদি বলে যে প্রকৃতির কিডনি কাকে বলে সেটা হবে তোমাদের জলাভূমি। ক্লিয়ার? নেক্সট দেখো, 1971 সালে 2 ফেব্রুয়ারি ইরানের কাস্পিয়ান সাগরের তীরে রামসর শহরে অনুষ্ঠিত রামসর সম্মেলনে জলাভূমিকে সংজ্ঞায়িত করা হয়। তাহলে খুব ভালো একটা পয়েন্ট আমরা এখানে পেলাম। তো রামসর সাইট বা জলাভূমি সংরক্ষণ নিয়ে যে সম্মেলনটা তৈরি করা হয়েছিল সেটা কবে, সেটা আনসার হবে কি 2 ফেব্রুয়ারি 1971 সাল। কোথায় করা হয়েছিল? ইরানের কাস্পিয়ান সাগরের তীরে একটা রামসর শহরে। কোথায়? রামসর শহরে। এই পয়েন্টটা ভালো করে মনে রেখো। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে 2002 সালে 19 আগস্ট, 2002 সালে 19 আগস্ট রামসার কনজারভেশন অনুযায়ী পূর্ব কলকাতার জলাভূমি আন্তর্জাতিক গুরুত্ব সম্পূর্ণ জলাভূমি হিসাবে স্বীকৃতি পায়। তাহলে এর আগের ক্লাসই অর্থাৎ গতকালকের ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে 2002 সালে 19 আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের প্রথম রামসর সাইট হিসাবে যে পূর্ব কলকাতার জলাভূমি কিন্তু তকমা পেয়েছিল। আর পূর্ব কলকাতার জলাভূমি ছিল বিদ্যাধরী নদীর সঙ্গে সম্পর্কিত, এটাও কালকের ক্লাসে বলে দিয়েছি, তাই তো? তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মহানগরীর পূর্ব দিকে অবস্থিত কলকাতার জলাভূমি। তাহলে পূর্ব কলকাতার জলাভূমি কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। কতগুলি প্রাকৃতিক ও কৃত্রিম জলাভূমির সমন্বয়ে গঠিত। তাহলে পূর্ব কলকাতার জলাভূমি কিভাবে গঠিত হয়েছে? একটা হচ্ছে কি প্রাকৃতিক ও কৃত্রিম জলাভূমির সমন্বয়ে গঠিত হয়েছে। তারপর নেক্সট দেখো, কলকাতা উত্তর 24 পরগনার মোট 125 বর্গ কিলোমিটার জুড়ে ব্যাপ্ত। তাহলে পূর্ব কলকাতার জলাভূমিটি কোন কোন জেলার মধ্যে রয়েছে? একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে উত্তর 24 পরগনা। এই দুটো জেলাকে কেন্দ্র করে কিন্তু এই পূর্ব কলকাতার জলাভূমি অবস্থান করছে, যেটার আয়তন হচ্ছে কত? 125 বর্গ কিলোমিটার। বোঝা গেল? আর এখানে যেটা আর একটা জিনিস মাথায় রাখবো, এই পূর্ব কলকাতার জলাভূমি কেন খনন করা হয়েছিল বা এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল কলকাতার নিকাশি কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। তাহলে কলকাতার যে আবর্জনা সেটা
মানে নিঃসৃত করার জন্য বা নিকাশি হিসাবে কিন্তু এটাকে ব্যবহার করা হয়। ক্লিয়ার? আর কালকে এটা আমরা পড়েছিলাম যে পূর্ব কলকাতার জলাভূমির চারিপাশে কোন ধরনের উদ্ভিদ বেশি জন্মায়, কি বলেছিলাম? নারকেল, আর একটা কি বলে ফেলো? নারকেল ও সুপারি, তাই তো? নারকেল ও সুপারি বলেছিলাম, তাই তো? তারপর দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি জলাভূমির তাৎপর্য কি রয়েছে। তাহলে ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ড বা জলাভূমি, একটা যে বন্যা প্রতিরোধ, দেখো অর্থাৎ যে সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যদি আমাদের জলাভূমি না থাকে তাহলে বৃষ্টির জলটা কোথায় সংরক্ষিত হবে? হবে না, তাই না? তাহলে কি হবে? সে বৃষ্টির জলটা বন্যাতে প্লাবিত হয়ে যাবে। যদি আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে জলাভূমি থাকে, সেই জলাভূমিতে বৃষ্টির জলটা সঞ্চয় হবে, কিন্তু যদি আমাদের জলাশয় না থাকে তাহলে কিন্তু বন্যা দেখা যাবে। অর্থাৎ জলাভূমি বন্যা প্রতিরোধ করতে সাহায্য করে। সেকেন্ড বলছে বায়ুমণ্ডলের অক্সিজেন যোগায়, কারণ আমরা জানি যে অক্সিজেন পাই কোথা থেকে? আমরা জানি অক্সিজেনের সরবরাহ থাকে জল থেকে, H2O। এই H2O, এই ও মানে অক্সিজেন। তাহলে জল কি করে? আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেনের সাপ্লাই দেয়। এছাড়াও দেখো জীবের বাসস্থান, আমরা জানি সমুদ্র বা বিভিন্ন যে জলাভূমিগুলো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের জীব বসবাস করে। তারপরে জৈব ভূ রাসায়নিক চক্রে ভূমিকা পালন করে, এটাও তোমাদের পড়িয়েছিলাম, ফসফরাস চক্র, পটাশিয়াম চক্র, কার্বন চক্র, এগুলো পড়িয়েছিলাম। তারপরে বলছে বিভিন্ন মৌলের অপসারণ, যেমন হচ্ছে জলজ উদ্ভিদগুলি নর্দমার দূষিত জলকে অনেকটা পরিশ্রুত করে, ওই উদ্ভিদগুলোকে কি বলা হয়? বেঙ্গল টেরর। খুবই ইম্পর্টেন্ট। তাহলে বেঙ্গল টেররটার কাজ কি? বেঙ্গল টেররের কাজ হচ্ছে আমাদের যে জল রয়েছে সেই জলটাকে সংশোধন করতে বা পরিশুদ্ধ করতে সাহায্য করে এক ধরনের উদ্ভিদ, যার নাম হচ্ছে বেঙ্গল টেরর। ক্লিয়ার? নেক্সট দেখো বলছে জীবিকার সংস্থান। তাহলে এই যে জলাভূমি রয়েছে, এই জলাভূমিকে কেন্দ্র করে কিন্তু অনেক মানুষ তার জীবন নির্ধারণ করে, কারণ যারা জেলে, যারা মাছ ধরে খায়, তারা জলাভূমির উপরই তো নির্ভরশীল। তারপর দেখো পর্যটন শিল্পের বিকাশ। তাহলে আমরা দেখেছি অনেক ধরনের জলাভূমি রয়েছে, সেখানে পর্যটন শিল্প গড়ে উঠেছে। যেমন আমরা দেখি সুন্দরবন, চিল্কা হ্রদ, এগুলো কি? এগুলোতে প্রচুর পরিমাণে মানুষজন কিন্তু ঘুরতে যায়, অর্থাৎ সেখানকার পর্যটন শিল্পের ডেভেলপ হয়েছে। ক্লিয়ার সবার? বিজ্ঞানীরা জলাশয়কে প্রাকৃতিক বৃক্ষ বা কিডনি হিসাবে ব্যাখ্যা করছেন, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে জলাভূমিকে কি বলা হয়? প্রকৃতির বৃক্ষ বা কিডনি হিসাবে গণনা করা হয়েছে। 1985 সালে জাতীয় পতিত জমি উন্নয়ন পরিষদ, ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয়েছে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড কবে গঠিত হয়েছে, তাহলে আনসার হবে কি? 1985 সাল। 1985 সালে ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয়। ক্লিয়ার? তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে পারো। তো ব্যাচ কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 96, নাম্বারটি নোট করো, 9647300217। নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করলে আমাদের কোর্স সম্পর্কে পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। তো তোমরা যদি আমাদের রেগুলার লাইভ ক্লাস করতে চাও, অর্থাৎ ভিডিও ক্লাস করতে চাও, প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, তোমরা কিন্তু আমাদের সঙ্গে ক্লাস করতে পারবে। রেগুলার আমাদের ক্লাসের টাইম হচ্ছে 8:30। রেগুলার ক্লাসের টাইম আমাদের 8:30 PM রাত্রি। ওকে, তো আমাদের ক্লাস হয়ে থেকে এই অ্যাপসের মাধ্যমে টিউশন অ্যাপসে। তো তোমরা যে ক্লাসগুলো আমাদের লাইভ ক্লাসের জন্য তোমাদেরকে, এই যে এখানে তোমরা একটা বাটন দেখতে পাচ্ছ গো লাইভ, এই লাইভ বাটনে ক্লিক করলে তোমরা ক্লাসে জয়েন করতে পারবে। আর তোমরা যদি লাইভ ক্লাস না করো তাহলে কিন্তু তোমরা রেকর্ডিং ক্লাসও করতে পারবে। রেকর্ডিং ক্লাস করার জন্য তোমাদেরকে জাস্ট এখানে ক্লিক করতে হবে স্টাডি ম্যাটেরিয়াল। এই অপশানটিতে ক্লিক করলেই তোমাদের সামনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের ফাইল রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু ক্লাস আছে। সিটেট ইভিএস, সিটেট ইংলিশ,
সিটেট ম্যাথ, ইভিএস পেডাগোগি, উত্তরাখণ্ডের প্রশ্ন, হরিয়ানার প্রশ্ন, বেঙ্গলি পেডাগোগি, ইংলিশ গ্রামার। দেখো প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের যে ক্লাসগুলো হয়েছে অলরেডি এখানে রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। আর তোমরা যদি মক টেস্ট আমাদের নিতে চাও, যদি তোমরা আমাদের মক টেস্টগুলো বাই করতে চাও, তোমাদেরকে মক টেস্টের জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে যে তোমরা ফোল্ডারটি দেখতে পাচ্ছ টেস্ট ফোল্ডারটি, এই টেস্ট ফোল্ডারে তোমরা ক্লিক করবে। এই টেস্ট ফোল্ডারে ক্লিক করলে তোমাদের সামনে এরকম মক টেস্ট চলে আসবে। তারপর তোমাদেরকে সি অলে ক্লিক করতে হবে। সি অল বাটনে ক্লিক করলে তোমরা এখানে 21টা মক টেস্ট কিন্তু আমাদের হয়েছে দেখতে পাচ্ছ। 1 মক টেস্ট 1, মক টেস্ট 2, অনলাইন মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে। প্রত্যেকটা মক টেস্ট তোমরা প্র্যাকটিস করতে পারবে। যদি আমরা মক টেস্টে ক্লিক করি কিছুক্ষণ পরে কিন্তু আমাদের মক টেস্ট আরম্ভ হয়ে যাবে। মক টেস্টটা দেওয়ার পরে তোমাদের এখানে র্যাঙ্ক কার্ড দেখতে পাচ্ছ, কে কত স্কোর করেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে র্যাঙ্কিং সেকশনে ক্লিক করলে সবার প্রথমে হান্নান আমিন ফার্স্ট হয়েছে মক টেস্টে, সমস্ত কিছু র্যাঙ্ক কার্ড দেখতে পাবে। আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা মক টেস্ট দিচ্ছে, তো তোমার লেভেল কতটা রয়েছে সেটাও কিন্তু তোমরা এখানে যাচাই করতে পারবে। এছাড়াও তোমরা যারা আমাদের ক্লাসের নোটসগুলো বাই করতে চাইছো, আমাদের প্রত্যেকটা ক্লাসের নোটসও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যারা আমাদের নোটসগুলো বাই করতে চাইছো, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু সাবজেক্ট ওয়াইজ নোটস বানানো আছে। যদি আজকে ইভিএসসি দেখায়, ইভিএস ফোল্ডারে যদি আমরা ক্লিক করি, এই যে ইভিএস ফোল্ডার যদি আমরা ক্লিক করি, জাস্ট ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু অনেকগুলো ফোল্ডার ওপেন হয়ে যাবে। আজকে যেটা তোমাদেরকে আমি ক্লাস করালাম সেটা হচ্ছে জলাভূমি। এই জলাভূমি ফোল্ডারে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এই ফোল্ডারটাতে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম কিন্তু বিভিন্ন ধরনের পিডিএফ ওপেন হয়ে যাবে। তো প্রত্যেকটা পিডিএফ ইন ডিটেলসে লেখা আছে, হাইলাইট করেছে যেগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই পারপাসফুল, এবং যে টপিকগুলো থেকে 2023 সালে প্রশ্ন এসেছিলো প্রত্যেকটা টপিক কিন্তু এখানে ক্লাস করানো হয়েছে। তো তোমরা যারা আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তাহলে সমস্ত কোর্সের ডিটেলস তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র মক টেস্ট দিতে চাইলে শুধুমাত্র মক টেস্টের জন্য তোমাদেরকে পেমেন্ট করতে হবে 100 টাকা, আর নোটসের জন্য পেমেন্ট করতে হবে তোমাদেরকে 250 টাকা। ওকে, তো বাকি আরও কিছু ইনফরমেশনের জন্য তোমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টগুলো ভালো করে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রাখবে। বলছে গ্যালি বা র্যাভাইনযুক্ত জমি কি? গ্যালি বা র্যাভাইনযুক্ত জমি জিনিসটা বোঝো। বলছে জমির ঢালের কারণে বৃষ্টির জলধারা যদি সম্মিলিতভাবে প্রভাবিত হয় তখন নালিকাসমূহ বেশ গভীর ও স্পষ্ট হয়ে যায়। এইরূপ অপেক্ষাকৃত গভীর ও স্পষ্ট নালিকাকে গালিক্ষয় বলা হয়। তাহলে গালিক্ষয় কাকে বলছে? ধরো এরকম ভূমির ঢাল, এখানে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি পড়ার ফলে কি হয়, এই যে জমির ঢাল বরাবর একটা নালী তৈরি হয়, বৃষ্টির জল পড়ে একটা নালী তৈরি হয়, এগুলোকে কি বলছে? এগুলোকে বলছে নালিক্ষয় বা গালিক্ষয়। এগুলোকে কি বলছে? গালিক্ষয় বা র্যাভাইনযুক্ত জমি। আর সব থেকে বেশি র্যাভাইনযুক্ত জমি বা গালিক্ষয় দেখা যায় কোথায়? সেটা হবে কি মধ্যপ্রদেশের চম্বল নদীর উপত্যকায়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা পরীক্ষা খুবই আসে যে চম্বল নদীর উপত্যকায় কিন্তু এই গালিক্ষয় সব থেকে বেশি দেখা যায়। নেক্সট চলো, জলের ক্ষরতা মাপা যায় কোন এককে? ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে জলের ক্ষরতা মাপা যায় কিসের মাধ্যমে? পিপিএম। কি বলা হয়? পিপিএম। আর পিপিএম এর ফুল ফর্ম কি? পার্টস পার মিলিয়ন। মনে থাকবে? তাহলে পিপিএম এর ফুল ফর্ম পার্টস পার মিলিয়ন। এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রেখো। নেক্সট দেখো, জলের ওপরের স্তরটা যতটা গভীর পর্যন্ত আলো পৌঁছায় তাকে কি বলা হয়? গ্রিন বেল্ট। তাহলে এটা যদি জলের উপরিতল স্তর হয়, এখানে সূর্য আছে, এই সূর্য মামা থেকে যে লাইট রশ্মি আসছে যতটা পর্যন্ত আলোক রশ্মি যাবে সেটাকে বলবো আমরা গ্রিন বেল্ট। তারপর নেক্সট দেখো, গভীর জলে পুকুরের তলের কাছাকাছি অঞ্চলে যেখানে সূর্য আলোক পৌঁছায় না তাকে কি বলা হয়? ব্রাউন বেল্ট। অর্থাৎ আমাদের সূর্যের আলো যেখানে পৌঁছায় না তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি? ব্রাউন বেল্ট। আর যেখানে সূর্যের আলো পৌঁছায় সেটাকে কি বলা হয়? গ্রিন বেল্ট। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, তাহলে যেখানে সূর্যের আলো যায় সেটাকে বলা হয় গ্রিন বেল্ট, আর যেখানে সূর্যের আলো যায় না সেটাকে বলা হয় ব্রাউন বেল্ট। তারপর নেক্সট দেখো,
জলের উন্নতর উন্নতর মানে কি, জলের উন্নতর উপর স্তরকে বলা হয় কি এপিমিলিয়ন, অর্থাৎ উন্নতর মানে কি ওপরের, ঠিক আছে, ওপরের স্তর। তাহলে জলের ওপরের স্তরকে কি বলা হয়, এপিমিলিয়ন বলা হয়। আর অপেক্ষাকৃত মানে এটা উন্নতর নয়, ঠিক আছে, এটা ভুল আছে, টাইপিং ভুল আছে, একটু কারেকশন করে নাও, ঠিক আছে। এটা কি হবে, এটা হবে উষ্ণতর, ঠিক আছে। তাহলে জলের উষ্ণতর উপরের স্তরটিকে কি বলা হয়, এপিমিলিয়ন বলা হয়। আর অপেক্ষাকৃত নিচের ঠান্ডা স্তরকে কি বলা হয়, হাইপোমিলিয়ন বলা হয়, মনে থাকবে। তাহলে উপরের স্তরটিকে বলা হয় এপিমিলিয়ন, আর নিচের ঠান্ডা স্তরটিকে বলা হয় হাইপোমিলিয়ন। আর এপিমিলিয়ন এবং হাইপোমিলিয়নের মিডিল স্তরটিকে কি বলা হয়, মেটামিলিয়ন, মনে থাকবে। তো এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে দ্রবীভূত অক্সিজেন, অর্থাৎ দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ। দ্রবীভূত অক্সিজেন মানে কি, যে ও মানে মানে ওডি, যেটাকে বলছে অক্সিজেন ডিসলভ। তাহলে অক্সিজেন ডিসলভ বা দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কত, 4 থেকে 6 ppm। আর জলে ফ্লোরাইডের পরিমাণ কত, সেটা হচ্ছে 1.5 ppm। আর্সেনিকের পরিমাণ হচ্ছে 0.5 ppm। আর কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের পরিমাণ হচ্ছে 4 ppm। আর জলের পিএইচ এর মান কত, জলের পিএইচ এর মান হচ্ছে 6.5 থেকে 8.5। তাহলে এই পয়েন্টগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে জল সংরক্ষণ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি জল ধরো জল ভরো প্রকল্পটি চালু করেছে। তাহলে জল সংরক্ষণ করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার কোন প্রকল্পটি চালু করেছে, জল ধরো জল ভরো। আর এই জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 12ই জুলাই তারিখটি জল সংরক্ষণ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। তাহলে জল সংরক্ষণ দিবস হিসাবে ঘোষণা করা হয় কোন তারিখটি, 12ই জুলাই। এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রেখো। তাহলে দেখো এখানে একটা পয়েন্ট, তাহলে জল ধরো এবং জল ভরো এই প্রকল্পের উদ্দেশ্য কি ছিল দেখে নিব আমরা। এর উদ্দেশ্য ছিল বৃষ্টির জল সংরক্ষণ করে কৃষি, পানীয় ও পশুপালনের জন্য ব্যবহার করা। 2 নম্বর বলছে বৃষ্টির জল সঞ্চয় করে এবং ভূপৃষ্ঠের জল সংরক্ষণ ও পরিশ্রুত করে সেচের কাজে ব্যবহার করা। অর্থাৎ বৃষ্টির জলকে সংরক্ষণ করতে হবে এবং সঞ্চয় করতে হবে, এবং ভূপৃষ্ঠের জল সংরক্ষণ করে সেটাকে সেচের কাজে ব্যবহার করা। 100 দিনের কাজের মাধ্যমে জলধারাগুলি খনন করা এবং পুনরায় খনন করার কাজ করা। তাহলে 100 দিনের যে কাজগুলো রয়েছে সেটা কিন্তু এই প্রকল্পের আন্ডারে পড়ছে। ওকে, নেক্সট দেখো, এই প্রশ্নগুলো পরীক্ষা সিটেটে খুব আসে, এই প্রশ্নগুলো সিটেটে অনেকবার আসে, এই প্রশ্নগুলো খুব ভালো প্রশ্ন। বলছে জলচক্র, দেখো জলচক্র সংজ্ঞা তো পরীক্ষা আসবে না, তোমরা বাচ্চা থেকেই অনেকটাই পড়ে এসেছো যে জলচক্র কাকে বলে বা কি জিনিস। আমরা প্রত্যেকেই জানি এখানে আমাদের সূর্য মামা রয়েছে, তাই তো, এখানে আমাদের সূর্য মামা রয়েছে। এখান থেকে সূর্যের আলো আমাদের কিন্তু ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। আর নিচে রয়েছে কি, নিচে রয়েছে আমাদের জলাভূমি, নিচে রয়েছে আমাদের সমুদ্র, পুকুর, নল, এগুলো সব রয়েছে। এই সূর্যের আলো পড়ছে, সূর্যের আলো পড়ার ফলে এই যে জল, জল গরম হচ্ছে, গরম হওয়ার পরে বাষ্পীভূত হচ্ছে, বাষ্প হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, উঠে গিয়ে সেই মানে বাষ্পটা ঘনীভূত হয়ে আবার কিন্তু বৃষ্টি আকারে নিচের দিকে পড়ছে। তাহলে এটাকে বলছে জলচক্র, অর্থাৎ জলের একটা চক্র। তাহলে জলচক্রের কি কি ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো আমাদেরকে পড়তে হবে। নাম্বার ওয়ান বলছে বাষ্পীভবন। বাষ্পীভবন মানে এই যে জলটা গরম হয়ে বাষ্প আকারে ওপর দিকে উঠে যাচ্ছে, এটাকে বলছে বাষ্পীভবন। আর ঘনীভবনটা কি, ঘনীভবন হচ্ছে এই যে বাষ্পটা ওপরে গিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, সেটাকে বলছে ঘনীভবন। আর অধঃক্ষেপণ মানে ঠান্ডা হওয়ার পর যে বৃষ্টি আকারে ঝরে পড়ছে সেটাকে বলছে অধঃক্ষেপণ। এছাড়াও কি রয়েছে, এছাড়াও রয়েছে বাষ্পীয় প্রশোধন। দেখো বাষ্পীয় প্রশোধন জিনিসটা বোঝো। বলছে বাষ্পীয় প্রশোধন হচ্ছে জলচক্রের একটি অন্যতম উপাদান। উদ্ভিদের শিকড়ের সাহায্যে মাটি থেকে যে জল শোষণ করে তা কাণ্ড, ডালপালা, পাতা ইত্যাদির মাধ্যমে বায়ুমণ্ডলে প্রশোধন প্রক্রিয়ায় ত্যাগ করে। তাই সেখানে বনভূমির পরিমাণ বেশি, সেখানে বৃষ্টিপাতের পরিমাণও বেশি।
মানেটা বোঝো। ধরো এখানে একটা গাছ আছে, তাই তো, এখানে একটা গাছ আছে। এই গাছটা কি করছে, মাটি থেকে জল শোষণ করছে। শোষণ করার পরে যতটা প্রয়োজন সে নিচ্ছে, বাকিটা কি করছে, এই পাতার মাধ্যমে সে কিন্তু আবার পরিবেশে ফিরিয়ে দিচ্ছে, এবং সেটা বাষ্পীভূত হয়ে আবার বৃষ্টি আকারে নামছে। সেটাকে বলছে কি, বাষ্পীয় প্রশোধন। তারপর নেক্সট 5 নম্বর বলছে কি, পরিস্রাবণ। বলছে ভূমিভাগে অধঃক্ষেপণের পতিত অংশের কিছুটা ভূ অভ্যন্তরে প্রবেশ করে। আমাদের যে জল, ঠিক আছে, এই যে বৃষ্টি হলো, এই যে বৃষ্টি হচ্ছে, ধরো এই একটা মেঘ, এই একটা মেঘ থেকে যে বৃষ্টি পড়ছে, ওকে, এই যে বৃষ্টি হচ্ছে, তার কিছুটা অংশ কি হচ্ছে, আমাদের মাটির নিচে চুঁয়ে চুঁয়ে ভিতর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ভূ অভ্যন্তরে প্রবেশ করছে। এই প্রক্রিয়াকে কি বলছে, পরিস্রাবণ। তাহলে পরিস্রাবণ বলতে কি বোঝায়, অর্থাৎ বৃষ্টির জল যখন মাটি মানে ভেতরে প্রবেশ করে, সেটাকে কি বলছে, পরিস্রাবণ। এই অনুস্রাবণের ফলে বা অনুস্রাবণের ফলে ভূ অভ্যন্তরে ভৌমজলের মাত্রা বৃদ্ধি পায়। তাহলে অনুস্রাবণ আর পরিস্রাবণ কিন্তু একই জিনিস, ওকে। আর কিন্তু ভূমিভাগে জলপ্রবাহের মাত্রা কিন্তু হ্রাস পায়, ভালো করে মাথায় রাখো। তাহলে পরিস্রাবণ কিন্তু ভূগর্ভের জলের পরিমাণকে বৃদ্ধি করে, কিন্তু ভূপৃষ্ঠের জলের পরিমাণকে হ্রাস করে। কারণ জল যদি নিচের দিকে চলে আসে, তাহলে আমাদের ভূপৃষ্ঠের জল তো কমে যাবে, তাই না? তাহলে ভূপৃষ্ঠের জলের পরিমাণ হ্রাস পাচ্ছে, কিন্তু ভূগর্ভের জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রেখো। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে ভূপৃষ্ঠের প্রভাব। ভূপৃষ্ঠের প্রভাব মানে কি দেখো, বলছে অধঃক্ষেপণের ফলে মানে বৃষ্টি প্রবাহের ফলে যে পরিমাণ জল ভূপৃষ্ঠের অধঃক্ষিপ্ত হয়, তার আবার কিছু অংশ ভূপৃষ্ঠের প্রবাহ রূপে ভূমিভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়ে কোনো সমুদ্রে গিয়ে সঞ্চিত হয়। ধরো এ একটা সমুদ্র বা এ একটা ভূপৃষ্ঠ, এখানে মেঘ লেগেছে, এবার কি হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই বৃষ্টিটা জল কি হচ্ছে, নিচের দিকে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, এটাকে কি বলছে, ভূপৃষ্ঠের প্রবাহ। নেক্সট দেখো, নেক্সট বলছে মৃত্তিকা ক্ষয় বা সয়েল ইরিয়েশন। তাহলে মৃত্তিকা ক্ষয় বা সয়েল ইরিয়েশন বলতে কি বোঝায় দেখে নাও। দেখো, তাহলে মৃত্তিকা ক্ষয় বলতে কি বোঝায়, আমরা জানি যে অস্বাভাবিক হারে যখন মৃত্তিকা ক্ষয় হয়ে যায়, তাহলে মৃত্তিকা যখন ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু বলবো আমরা মৃত্তিকা ক্ষয়, তাই কি না? তাহলে মৃত্তিকা ক্ষয় কি কিভাবে হয় এটা আমরা জানবো। দেখো, জলের মাধ্যমে। তাহলে জলের মাধ্যমে আমাদের কি কিভাবে মৃত্তিকা ক্ষয় হচ্ছে। প্রথমত বলছে চাদর ক্ষয়। চাদর ক্ষয় মানে বোঝো, বলছে বৃষ্টির জল মাটিতে পড়ার পর যখন মাটির উপর দিয়ে গড়িয়ে যায়, তখন মাটির ওপরের স্তরটিকে বিশেষত সূক্ষ্ম পদার্থগুলিকে ধুয়ে নিয়ে যায়। এর ফলে সমানভাবে মাটির ক্ষয় হয়, যা চাদরের মতো দেখায়। এইরূপ ক্ষয়কে বলা হয় কি, চাদর ক্ষয়। জিনিসটা বুঝতে পারলে কি বলছে দেখো, ধরো এখানে একটা মেঘ আছে, মেঘ আছে, এবার এটা হচ্ছে আমার ভূপৃষ্ঠ, বৃষ্টি পড়ছে, ওকে। বৃষ্টি পড়ার পরে কি হচ্ছে, এই যে আমাদের ভূপৃষ্ঠে যে হালকা মাটি ছিল, সেই মাটিটা তো বৃষ্টির জলে ধুয়ে কেটে কেটে চলে যাবে, তাই না? তারপরে কি হবে, পুরো জিনিসটা একদম সমান হয়ে যাবে। এটাকে কি বলছে, চাদর ক্ষয়। অর্থাৎ বৃষ্টির জলের ফলে যখন আমাদের ভূপৃষ্ঠের মৃত্তিকা ক্ষয় হয়, তখন তাকে বলছে চাদর ক্ষয়। ক্লিয়ার? তারপর নেক্সট বলছে রেল ইরোশন বা নালী ক্ষয়। দেখো, এগুলো কিন্তু টার্ম, এগুলো পরীক্ষায় কিন্তু দিতে পারে, ঠিক আছে। বলছে নেল ইরোশন বা নালী ক্ষয় বলতে কি বোঝায়, চাদর ক্ষয় বেশি দিন চলতে থাকলে সেখানে কিছু সূক্ষ্ম নালীর সৃষ্টি হয়। ঢালু জমির সব জায়গা থেকে মাটি সমানভাবে অপসারিত না হয়ে সূক্ষ্ম জলাধারার প্রভাবপথ দিয়ে অপসারিত হয়। এই ক্ষয়কে কি বলা হয়, নালী ক্ষয় বলা হয় বা রেল ইরোশন। জিনিসটা বোঝো। ধরো এখানে যে বৃষ্টিটা পড়ছে, এখানে বৃষ্টি পড়লো, ঠিক আছে, এখানে বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ার পরে কিন্তু এখানে আমরা জানলাম যে ভূপৃষ্ঠের যে মাটি, সেটা ক্ষয় হয়ে ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। এক সময় দেখা যাবে, একটা সময় পর এখানে একটা সরু নালীর মতো একটা কি তৈরি হয়েছে, গর্ত তৈরি হয়েছে, যেটার মাধ্যমে কিন্তু জল কিন্তু প্রবাহ হয়। এটাকে কি বলছে, নালী ক্ষয় বা রেল ইরেশন। বোঝা গেল? অর্থাৎ চাদর ক্ষয়ের সেকেন্ড পার্ট হচ্ছে রেল ইরেশন। তারপর চলে আসি গালি ক্ষয় বা গালি ইরেশন। বলছে ছোট নালী ক্ষয় দীর্ঘদিন ধরে চললে এক সময় গভীর ও চওড়া হয়ে যায়। এই যে প্রথমে আমরা পড়লাম কি চাদর ক্ষয়, তারপরে পড়লাম কি রেল ইরেশন বা নালী ক্ষয়। সেই নালী ক্ষয়টা কি ছিল, একদম শুরু ছিল, এরকম একটা শুরু ছিল, সেটা ধীরে ধীরে কি হলো, ধীরে ধীরে অনেক বড় চওড়া হয়ে গেল।
দিয়ে এইরকম একটা আয়তন ধারণ করেছে, তখন সেটাকে কি বলবো আমরা? গালি ক্ষয়। বলছে দেখো, ছোট নালী ক্ষয় দীর্ঘদিন ধরে চললে একসময় গভীর ও চওড়া হয় এবং ক্রমশ বড় আকারে ও স্পষ্ট হয়। এদের কি বলা হয়? এদের বলা হয় গালি ক্ষয়। এই নালিকার মাধ্যমে যে ক্ষয় হয় তাকে কি বলা হয়? গালি ক্ষয়। আর এটা দেখতে ইউ বা ভি এর আকৃতির মতো হয়, এটা ইউ বা ভি এর আকৃতির মতো দেখতে। নেক্সট দেখো, নেক্সট বলছে র্যাভাইন ক্ষয় বা র্যাভাইন ইরিশন বলতে কি বোঝায়? বলছে বেশি ঢালু জমিতে গাছপালা না থাকলে জলের মাধ্যমে ক্ষয় বেশি গভীর হয়ে খাতের সৃষ্টি করে। কি বলছে? যে ঢালু মানে বেশি ঢালু জমিতে গাছপালা না থাকলে জলের মাধ্যমে ক্ষয় বেশি গভীর হয়ে খাতের সৃষ্টি করে। এটা খাড়া পাহাড় মানে পাড়যুক্ত অঞ্চল এটা দেখা যায়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে র্যাভাইন ক্ষয় কোথায় দেখা যায়? পাহাড়ি এলাকায় দেখা যায়। তাহলে পাহাড়ি এলাকায় যদি এরকম পাহাড়ি এলাকা রয়েছে, যদি কোনো গাছপালা না থাকে, তাহলে কিন্তু এখানে ক্ষয়ের পরিমাণটা বেশি হবে। এটাকে আমরা কি বলবো? র্যাভাইন ক্ষয়। তারপর দেখো, তারপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বা খুবই ইম্পর্টেন্ট টার্ম, এটাও আমাদেরকে জানতে হবে। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কিটা কি? দেখো, বলছে উদ্ভিদহীন বিস্তীর্ণ শুষ্ক অঞ্চলে, অর্থাৎ যে সমস্ত এলাকায় দীর্ঘ মানে অনেকদিন ধরে ধরো বৃষ্টিপাত হয়নি, সেখানে কোনো রকম উদ্ভিদ নেই, অর্থাৎ উদ্ভিদহীন বিস্তীর্ণ শুষ্ক অঞ্চলে দীর্ঘকাল ধরে গালি ও র্যাভাইন ক্ষয়ের ফলে সৃষ্ট অনুর্বর ক্ষয়প্রাপ্ত ভূমিভাগ হলো ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। তাহলে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কি? ব্যাডল্যান্ড টোপোগ্রাফি হলো উদ্ভিদহীন শুষ্ক মানে অনুর্বর জমিকে কি বলা হয়? ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। মনে থাকবে? তাহলে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বলতে বোঝাচ্ছে উদ্ভিদহীন বিস্তীর্ণ শুষ্ক ও অনুর্বর জমিকে কি বলা হয়? ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রেখো। ক্লিয়ার? ওকে, তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে মৃত্তিকা সংরক্ষণ বা সয়েল মানে কনজারভেশন। আমরা মৃত্তিকাকে কিভাবে সংরক্ষণ করব? বলছে মৃত্তিকা ক্ষয় রোধ করে উর্বরতা শক্তি ও পুনরুদ্ধার করতে, জমির কার্যকারিতার শক্তি বৃদ্ধি করতে এবং সর্বোপরি মাটি সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে কি বলছে? মৃত্তিকা সংরক্ষণ। বোঝা গেল? তাহলে মৃত্তিকার সংরক্ষণ বলতে কি বোঝায়? মৃত্তিকার সংরক্ষণ বলতে বোঝাচ্ছে মাটিকে সংরক্ষণ করা, অর্থাৎ মাটির উর্বরতা শক্তিকে ধরে রাখা, মাটির যে সম্পদ সেটাকে কাজে লাগানো, এটাকে আমরা কি বলবো? মৃত্তিকা সংরক্ষণ। তারপর দেখো, তাহলে মৃত্তিকা সংরক্ষণের কি কি পদ্ধতি রয়েছে? একটা হচ্ছে কি ফসল পুনরাবর্তন, মানে পুনরায় আবর্তন করা। আমরা জানি মাঝে মধ্যে ডাল শস্য চাষ করতে হয়, এর ফলে মাটির গুণগত মান বৃদ্ধি পায়, মাটির যে সংরক্ষণ সেটা বৃদ্ধি পায়, অর্থাৎ ফসলের কি আবর্তন করতে হবে। তারপর হচ্ছে কি ফসল নির্বাচন বা শস্য নির্বাচন। তারপর হচ্ছে কি জৈব পদার্থের সংরক্ষণ, অর্থাৎ জৈব পদার্থ বেশি বেশি করে ব্যবহার করতে হবে। তারপর একটা ভেরি ইম্পর্টেন্ট টার্ম আছে, এখানে দেখে নাও। বলছে পাহাড়ি অঞ্চলে যেখানে জল দাঁড়ায় না, অর্থাৎ ধরো এটা একটা পাহাড়ি এলাকা, যেখানে জল দাঁড়ায় না সেখানে ধাপ চাষ করা হয়। তাহলে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ধাপ চাষ কোথায় করা হয়? ধাপ চাষ করা হয় পাহাড়ি এলাকায়, অর্থাৎ যেখানে জল দাঁড়ায় না সেখানে কিন্তু ধাপ চাষের মাধ্যমে কিন্তু চাষাবাদ করা হয়। এটাকে কি বলা হয়? টেরাস ফার্মিং বলা হয়। এই ধাপ চাষে সাধারণত পাহাড়ি অঞ্চলে ধাপে ধাপে জল আটকিয়ে যে এই চাষ করা হয়, অর্থাৎ এরকম এরকম ধাপ 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 করা হয় আর এখানে জল জমে থাকে, তার ফলে চাষাবাদ করা হয়। প্রক্ষান্তরে পাহাড়ে সরু ফালি আকারে জমিতে চাষাবাদ করার পদ্ধতিকে বলা হয় ফালি চাষ। তাহলে ফালি চাষ কি? পাহাড়ি এলাকায় ফালি আকারে যে জমিগুলো রয়েছে সেখানে ফালি আকারে যে চাষাবাদ করা হয় সেটাকে বলছে ফালি চাষ। মেনলি তোমাদেরকে মাথায় রাখতে হবে পাহাড়ি অঞ্চলে চাষাবাদ কি নামে পরিচিত? নাম্বার 1 হচ্ছে ধাপ চাষ আর দ্বিতীয়ত হচ্ছে ফালি চাষ। এই দুটো পয়েন্ট ভালো করে মনে রেখো। ক্লিয়ার? নেক্সট দেখো, এখানে আমরা একটা এমসিকিউ কোশ্চেন দেখে নিব। খুব ভালো একটা প্রশ্ন রয়েছে, দেখো। তাহলে এই প্রশ্নটা এসছে কি থেকে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী মানে ডেভেলপমেন্ট মানে বিকাশ বা স্থিতিশীল বিকাশ, বুঝতে পেরেছো? স্থিতিশীল উন্নয়ন যেটাকে বলছে স্থিতিশীল উন্নয়ন। তাহলে স্থিতিশীল উন্নয়ন জিনিসটা কি? পরীক্ষা যে সংজ্ঞা পরীক্ষা আসবে না,
তাহলে স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝাচ্ছে বর্তমান প্রজন্মের চাহিদা মিটিয়ে, বলছে বর্তমান প্রজন্মর চাহিদা মেটানো হবে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতি না করে। ব্যাপারটা বুঝতে পেরেছো? বলছে সুস্থায়ী প্রাথমিক লক্ষ্যগুলি কি কি দেখো। তাহলে এবার আমরা কি পারছি যে মানে স্থিতিশীল উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝায়, জিনিসটা বোঝো। বলছে ভবিষ্যৎ প্রজন্মর চাহিদা মেটানো হবে কিন্তু ভবিষ্যৎ মানে দেখো বর্তমান প্রজন্মের চাহিদা মেটানো হবে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতি না করে। যেমন দেখো আমরা বর্তমানে কিন্তু প্রত্যেকে কিন্তু গাড়ি চালাই, আর গাড়ি চালাচ্ছি কিসে দিয়ে? পেট্রোল। কিন্তু দেখো আমাদের চাহিদা কিন্তু আমরা মিটিয়ে নিচ্ছি, আমাদের চাহিদা কিন্তু আমরা মিটাচ্ছি, পেট্রোল প্রচুর পরিমাণে ব্যবহার করছি, কিন্তু এটা কি আমরা ভাবছি আগামী 50 বছর বা আগামী 100 বছর পরে পেট্রোল কি আমাদের শেষ হয়ে যাবে না? তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি নিয়ে চলবে? তাহলে এই যে উন্নয়ন, এই উন্নয়নটাকে কি আমরা সুস্থায়ী উন্নয়ন বলবো? একদম না। তো এটাকে আমরা স্থিতিশীল উন্নয়ন বলবো না, বা যে এটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলবো না। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মেন লক্ষ্য কি, এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। বলছে দারিদ্র ও ক্ষুধা দূর করা, একদম কারেক্ট। শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উন্নত মান, বিশেষত এটি জলের গুণমান ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কিত, এটাও কারেক্ট। লিঙ্গ সমতা অর্জন করা, সুস্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন চাকরি এবং শক্তিশালী অর্থনীতি প্রচার করা। তাহলে এখানে কি হবে আমাদের অপশন নাম্বার ডি, কারণ এটা ডিটেলসে দিইনি কেন বলতো, এমসিকিউ গুলো পড়ে কিন্তু এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখো। কারণ হচ্ছে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য কি, এই 4টে হচ্ছে লক্ষ্য স্থিতিশীল উন্নয়নের। তাহলে এই 4টে পয়েন্ট কিন্তু ভালো করে মুখস্থ করো। ক্লিয়ার? এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, বিভিন্ন রাজ্যের পরীক্ষা এসছে। স্থিতিশীল উন্নয়নের ভিত্তি কি? সামাজিক দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক, পরিবেশগত, ওপরের সবগুলি। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার 4, ওপরের সবগুলি। 4 নাম্বার দেখো, 4 নাম্বার বলছে স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা কি বুঝি? বর্তমান প্রজন্মের উন্নয়নের সাথে ভবিষ্যতের অর্থনৈতিক উন্নয়ন, যেটা আমি এতক্ষণ বললাম, কেবল বর্তমান প্রজন্মের উন্নতি, তারপরে বলছে কি শৈল্পিক উন্নয়ন আর কৃষি উন্নয়ন। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার এ, কারণ বর্তমান প্রজন্মের উন্নয়ন করা এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন করা, এটাকে কি বলছে? স্থিতিশীল উন্নয়ন। নেক্সট দেখো, নেক্সট বলছে পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন। তাহলে পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনটা কি? বলছে রামসর সম্মেলন। দেখো রামসর সম্মেলন কি রয়েছে, বলছে ইরানের রামসর শহরে 1971 সালে 2 ফেব্রুয়ারি পৃথিবীর বিভিন্ন দেশ সমূহ জলাভূমি সংরক্ষণের জন্য এই সম্মেলনটি করা হয়েছিল। তাহলে রামসর সম্মেলন কবে হয়েছিল? 2 ফেব্রুয়ারি 1971 সালে করা হয় এবং 1975 সালে 21 ডিসেম্বর এটি কার্যকারী হয়। বোঝা গেল? আর 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয়। আর পৃথিবীর প্রথম রামসর সাইট, রামসর হবে, পৃথিবীর প্রথম রামসর সাইট হলো অস্ট্রেলিয়ার কোবার্গ। আর ভারতের বৃহত্তম রামসর সাইটের নাম হচ্ছে সুন্দরবন, যেটা 2019 সালে তকমা পায়। ভারতের প্রথম রামসর জলাভূমি ছিল উড়িষ্যার চিল্কা হ্রদ, যেটা 1 অক্টোবর 1981 সালে তকমা পেয়েছিল। রাজস্থানের কেওলাডে জলাভূমি 1 অক্টোবর 1981 সালে এটাও কিন্তু তকমা পায়। ভারতের ক্ষুদ্রতম রামসর সাইটের নাম হচ্ছে হিমাচল প্রদেশের রেণুকা, 8 নভেম্বর 2005 সালে তকমা পেয়েছে। এই পয়েন্টগুলো ভালো করে। তো যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই তোমরা ক্লাস করতে পারবে একই সঙ্গে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করা হবে প্রতিদিন। অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে। ডেলি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি আমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। আর প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, হাতে খুবই অল্প সময় রয়েছে, খুব ভালো করে কিন্তু প্রিপারেশন না নিলে কিন্তু যা প্রশ্নের লেভেল তোমরা কিন্তু সঠিকভাবে আনসার করে আসতে পারবে না। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে রাত্রি 8:30। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217।
7 এছাড়াও তোমরা পেয়ে যাবে ডেলি মক টেস্ট, সঙ্গে থাকছে পিডিএফ নোটস, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। মাথায় রাখো। নেক্সট পয়েন্ট বলছে স্টকহোম সম্মেলন 1972। তাহলে বলছে 5 জুন থেকে 16 জুন সুইডেনের স্টকহোমে 1972 সালে এই সম্মেলনটি আয়োজন করা হয়েছিল। পরিবেশের সাথে মোকাবিলা করার জন্য জাতিসংঘের মানব পরিবেশ সংক্রান্ত প্রথম বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলনটি ছিল স্টকহোম। তাহলে মানুষ অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে যে সম্মেলনটি প্রথম করা হয়েছিল তার নাম হচ্ছে স্টকহোম সম্মেলন। কবে করা হয়েছিল? 1972। কোথায় হয়েছিল? সুইডেনের স্টকহোমে। ভারত সহ 113টি দেশ কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। এই সম্মেলনটিতে 26টি নীতিমালা এবং 109টি সুপারিশ করা হয়। স্টকহোম সম্মেলনে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম গঠিত হয়েছিল, অর্থাৎ কি ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোটেকশন প্রোগ্রাম, বলতে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, এটা কিন্তু গঠিত হয়েছিল। ওকে, এই সম্মেলনে 5 জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে ঘোষণা করা হয়। তাহলে যে পয়েন্টগুলো তোমাদেরকে বলছি এগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, এগুলো তো বোঝার কিছু নেই, তাই না? এগুলো সবই তোমার থিওরিটিক্যাল জিনিস, অর্থাৎ ডেটাবেস। নেক্সট বলছে 1974 সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তাহলে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 1974 সালে। 1992 সালে জাতিসংঘ পরিবেশ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে কৃষ্ণকম সম্মেলন, এটা ভুল আছে, ঠিক আছে, এটা কৃষ্ণকম হবে না। ওকে, এটা কৃষ্ণকম না, এটা হচ্ছে স্টকহোম। স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1972 সালে, এই পয়েন্টটা মাথায় রাখবে। তাহলে প্রথম পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য কোন সম্মেলন করা হয়? প্রথম পরিবেশ সচেতনতার জন্য কোন সম্মেলনটি করা হয়েছিল? তাহলে আনসার করবে কি? আনসার করবে কি? স্টকহোম। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে প্রথম বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল, প্রথম বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল একমাত্র পৃথিবী বা ওয়ানলি ওয়ান আর্থ। তাহলে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? 5 জুন 1974 সালে, তাই না? 5 জুন 1974 সালে। আর এটা থিম কি ছিল? ওয়ানলি ওয়ান আর্থ, ওয়ানলি ওয়ান আর্থ ছিল এটা প্রথম। নেক্সট দেখো, নেক্সট বলছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল হয়েছিল কবে? কিয়োটো প্রোটোকল হয়েছিল 1997 সাল। তাই প্রথম কিয়োটো প্রোটোকল কবে হয়েছিল? 1997 সালে। আর এই প্রোটোকলের লক্ষ্য ছিল কি? গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1997 সালে 11 ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি গৃহীত হয়। 2005 সালের 16 ফেব্রুয়ারি এটি কার্যকারী হয়। 1997 সালে কিয়োটো প্রোটোকলে কার্বন বাণিজ্য স্বাক্ষরিত হয়। এটার প্রধান উদ্দেশ্য ছিল গ্রিনহাউস গ্যাসকে নির্গমনকে হ্রাস করা। তাহলে যে পয়েন্টগুলো বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষা প্রচুর, ঠিক আছে। নেক্সট দেখো বসুন্ধরা সম্মেলন। বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1992 সালে। এটা হয়েছিল 3 থেকে 14 জুন তারিখে 1992 সালে হয়েছিল। আর স্টকহোমে প্রথম বিশ্ব সচেতনতা সম্মেলন হয়েছিল, এটাও পয়েন্টে মাথায় রেখো। ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে এই বসুন্ধরা সম্মেলন আয়োজন করা হয়। আর এই সম্মেলনে 21টা দফা কর্মসূচি গ্রহণ করা হয়, তাই একে কি বলা হয়? এজেন্ডা 21 নামে পরিচিত। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম শুধু মুখস্থ করে নেবে, ওকে, কারণ এগুলো বোঝার কিচ্ছু নেই। নেক্সট দেখো জোহানসেনবার্গ সম্মেলন। জোহানসেনবার্গ সম্মেলন কবে হয়েছিল? 2002 সালে হয়েছিল। এই সম্মেলনটি করা হয়েছিল স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা কে বলেছেন? জোহানসেনবার্গ সম্মেলন 2002 সালে। 2002 সালে 2 থেকে 11 সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা জোহান্সবার্গ শহরে অনুষ্ঠিত হয়। তারপরে কি বলছে দেখো, এই পয়েন্টগুলো মাথায় রাখবে। তারপর বলছে হাইড্রোলজি কাকে বলছে? মানে জল নিয়ে আলোচনা, অর্থাৎ ভূগর্ভের জল বা ভূপৃষ্ঠের জল নিয়ে আলোচনাকে কি বলছে? হাইড্রোলজি। আর পোটামোলজি কাকে বলছে? নদী নিয়ে আলোচনাকে বলছে পোটামোলজি। লিমনোলজি কাকে বলছে? হ্রদ বা মিষ্টি জলাশয় নিয়ে আলোচনাকে বলছে লিমনোলজি। আর ক্রয়োলজি কাকে বলছে? ক্রয়োলজি বলছে তুষার ও বরফ নিয়ে আলোচনাকে বলছে ক্রয়োলজি। নেক্সট দেখো, যে সকল জলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না বা অনেকক্ষণ সাবান ঘষার পরে ফেনা উৎপন্ন হয় সেটাকে কি বলছে? ক্ষরজল।
সেটাকে কি বলে? ক্ষার জল বলা হয়। আর এই জলের মধ্যে কেন ক্ষার জল বলা হয়? কারণ এই জলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়নের বাইকার্বনেট, সালফেট এবং ক্লোরাইড লবণ থাকে। অর্থাৎ ক্ষার জলের মেন কারণ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম সালফেট বা ক্যালসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ থাকার কারণে এই জলটি হচ্ছে ক্ষার জল। তারপর নেক্সট দেখো, যে সকল জলে সহজে ফেনা উৎপন্ন হয় তাকে কি বলা হয়? মৃদু জল। বোঝা গেল? চলো 1 নম্বর কোশ্চেন আনসার করো। তাহলে মন্ট্রিয়াল প্রোটোকল কিসের সঙ্গে যুক্ত ছিল? ওজোন স্তর ক্ষয়, পারমাণবিক অস্ত্র, ল্যান্ডমাইন, সমুদ্র তলদেশ। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার এ, ওজোন স্তর ক্ষয়। নেক্সট কোশ্চেন বলছে ডাস্ট বল কথাটি কিসের সঙ্গে যুক্ত? জলাভূমি বুঝিয়ে ফেলা, মৃত্তিকা ক্ষয়, জীববৈচিত্র্য হ্রাস, পারমাণবিক বিস্ফোরণ। সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 2, মৃত্তিকা ক্ষয়। নেক্সট কোশ্চেন বলছে তালাব নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? তালাব মৃত্তিকা সংরক্ষণ, বন সংরক্ষণ, শস্য সংরক্ষণ, জল সংরক্ষণ। কি হবে অ্যান্সার? তালাব ছিল আমাদের জল সংরক্ষণ। লাস্ট মুহূর্তে তোমাদের ক্লাসটা আমি খুবই দ্রুত করলাম, কারণ এই জন্যই, কারণ কিছুক্ষণ পরে আমাদের কিন্তু পেড ব্যাচে ক্লাস স্টার্ট হবে, তো সময় খুবই কম, সেই জন্য আমি দ্রুত ক্লাসটা শেষ করলাম। ওকে, এই ক্লাসটা গতকালকে তোমাদের ব্যাচে করানোর কথা ছিল, দুর্ভাগ্যবশত বৃষ্টির জন্য কিন্তু কালকে ক্লাসটা করাতে পারিনি, তাই আজকে ক্লাসটা আমি ইউটিউবে করিয়ে দিলাম। ওকে, তো যদি কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে, আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। তো যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই তোমরা ক্লাস করতে পারবে একই সঙ্গে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস করা হবে প্রতিদিন। অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে। ডেলি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি আমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ, 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। আর প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, হাতে খুবই অল্প সময় রয়েছে, খুব ভালো করে কিন্তু প্রিপারেশন না নিলে কিন্তু যা প্রশ্নের লেভেল তোমরা কিন্তু সঠিকভাবে আনসার করে আসতে পারবে না। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে রাত্রি 8:30। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো, 9647300217। এছাড়াও তোমরা পেয়ে যাবে ডেলি মক টেস্ট, সঙ্গে থাকছে পিডিএফ নোটস, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ।